রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতকে অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র। বিশ্বসেনা সহ জর্জিয়ায় বিধ্বস্ত তুরস্কের সামরিক পরিবহন বিমান। পাকিস্তানের সন্ত্রাসী হামলার জন্য ভারতকে দায়ী করল পাকিস্তান। ভারতের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার লক্ষ্যে হন্যে হয়ে প্রমাণ খুঁজছে মোদী সরকার। পূর্ব কুপিয়ানস্ক দখল রাশিয়ার। অজানা অবরুদ্ধ ৫,০০০ ইউক্রেন সেনার পরিণতি। গাজায় ১ মাসে ২৮২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন ইসরায়েলের। পশ্চিম তীরে আগুন, সন্ত্রাস ইসরায়েলি স্যাটেলাইটদের। ভারতের কাছে ৩টি অ্যাপাচি হেলিকপ্টার ডেলিভারি স্থগিত করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভার্সন অনলাইনের খবরে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর একটি সামরিক পরিবহন বিমানে করে ৩টি অ্যাপাচি হেলিকপ্টার নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিমান ঘাঁটি থেকে রওনা দেয় লন্ডনের পথে। ১ নভেম্বর পরিবহন বিমানটি লন্ডনে পৌঁছায়। এসব হেলিকপ্টার ভারতকে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু লন্ডনে পৌঁছার পর হেলিকপ্টার সহ পরিবহন বিমানটি ৮ দিন পর্যন্ত সেখানে অবস্থান করে। এরপর আবার আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে হেলিকপ্টার সহ পরিবহন বিমানটি উড়ে যায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিমান ঘাঁটিতে। কী কারণে ভারতকে হেলিকপ্টারগুলো সরবরাহ না করে আবার লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হলো, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। যে সামরিক পরিবহন বিমানে হেলিকপ্টারগুলো বহন করা হচ্ছিল সেটি AN অ্যান্টোনভ 124। এটি বিশ্বের দ্বিতীয় ভারী পরিবহন বিমান। সোভিয়েত রাশিয়ার তৈরি এই বিমানটির বর্তমান মালিক ইউক্রেন, তবে বিমানটি বর্তমানে পরিচালিত হচ্ছে জার্মানি থেকে। ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরের সময় ভারত যুক্তরাষ্ট্র থেকে $৮০০ মিলিয়ন ব্যয়ে ৬টি AAE-64 অ্যাপাচি হেলিকপ্টার ক্রয়ের চুক্তি করে। প্রথম ধাপে ৩টি অ্যাপাচি হেলিকপ্টার বুঝে পেয়েছে ভারত। দ্বিতীয় দফায় ৩টি হেলিকপ্টার ভারতকে হস্তান্তরের জন্য আকাশে উড্ডয়নের পরও থেমে গেল। ওয়ার্সনের খবরে বলা হয়েছে, কারিগরি কোনো ত্রুটি অথবা কাস্টমস সংক্রান্ত কোনো ঘটনার কারণে এটি ঘটতে পারে, তবে প্রকৃত কারণ এখনও প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। ২০২০ সালে সর্বশেষ ৬টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দেওয়ার আগে ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও ২২টি অ্যাপাচি হেলিকপ্টার সংগ্রহ করেছে। যুক্তরাষ্ট্রের অ্যাপাচি একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। এর রয়েছে নোজ মাউন্ট সেন্সর এবং নাইট ভিশন সিস্টেম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত অ্যান্টি ট্যাঙ্ক হেলফায়ার মিসাইল ছোড়ার জন্য বিখ্যাত অ্যাপাচি হেলিকপ্টার। একটি হেলফায়ার মিসাইল একটি ট্যাঙ্ক ধ্বংস করতে পারে। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার জন্য পাকিস্তান সরাসরি দায়ী করেছে ভারতকে। অপরদিকে ভারতে সোমবার তাদের দেশে আত্মঘাতী বোমা হামলার জন্য পাকিস্তানকে দায়ী করার লক্ষ্যে হন্যে হয়ে প্রমাণ খুঁজছে মোদী সরকার। তবে ভারতের গদি মিডিয়া কোনো প্রমাণ ছাড়াই এই ঘটনার জন্য কাশ্মীর ও পাকিস্তানিদের দায়ী করেছে। ইতোমধ্যে পাকিস্তান ও কাশ্মীরি মুসলমানদের দায়ী করার জন্য কোনো প্রমাণ এখনও না পেলেও নরেন্দ্র মোদী বলেছেন, এটি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের একটি অংশ। ইসলামাবাদে বোমা হামলার জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, আফগানিস্তানে আশ্রয় নেওয়া সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে, আর এর পেছনে রয়েছে ভারতপন্থী ফিতনা আল খারিজ ও হিন্দুস্তানি সন্ত্রাসী গোষ্ঠী। শাহবাজ শরীফ বলেছেন, ওয়ানা ক্যাডেট কলেজে বোমা হামলা এবং পাকিস্তানের ইসলামাবাদে বোমা হামলা উভয় ঘটনা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের নিকৃষ্টতম উদাহরণ। মঙ্গলবার ইসলামাবাদে বোমা হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের তালেবান বাহিনী টিটিপি। পাকিস্তানের অভিযোগ, টিটিপির মূল ঘাঁটি আফগানিস্তানে এবং আফগানিস্তানের তালেবান সরকার তাদের মদত দেয়। একই সাথে তাদের পেছনে রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থার। গত সোমবার আফগান সীমান্তে অবস্থিত খাইবার পাখতুনখোয়ার ওয়ানা ক্যাডেট কলেজে আত্মঘাতী বোমা হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা কলেজের প্রবেশ পথে হামলা চালিয়ে কলেজ ভবনের ভেতরে প্রবেশ করে আরও বড় নাশকতার চেষ্টা করে। পাকিস্তান আর্মি পরবর্তীতে ৮ সন্ত্রাসীকে হত্যা করে ৬ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্ধার করে। পাকিস্তান আর্মি যখনই উদ্ধার অভিযানে ব্যস্ত, তখনই মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালায় টিটিপি। বিশ্লেষকদের মতে, তুরস্কে পাকিস্তান আফগানিস্তান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পরিণতি হতে পারে এই সন্ত্রাসী হামলার কারণ। পাকিস্তান ভবিষ্যতে এ ধরনের আরও সন্ত্রাসী হামলার শিকার হতে পারে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব কুপিয়ানস্ক দখল করেছে রাশিয়ান আর্মি। পূর্ব কুপিয়ানস্ক খার্কিভের একটি গুরুত্বপূর্ণ শহর। মঙ্গলবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। পূর্ব কুপিয়ানস্ক দখলের শেষ দিনের যুদ্ধে নিহত হয়েছে কমপক্ষে 60 জন ইউক্রেন সেনা। শহরে তারা ফেলে গেছে 15টি গুরুত্বপূর্ণ ভারী অস্ত্র। এর মধ্যে রয়েছে একটি রাডার স্টেশন, 3টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং কয়েকটি আর্মার্ড ভেহিকেল। এক সপ্তাহ আগে রাশিয়ান আর্মি ঘেরাও করে পূর্ব কুপিয়ানস্ক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সেনাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আত্মসমর্পণ করলে তাদের জীবন রক্ষার ব্যবস্থা করা হবে। কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি কুপিয়ানস্ক ঘেরাওয়ের খবর প্রত্যাখ্যান করে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণে বাধা দেন। শেষ পর্যন্ত কিছু সেনা পালিয়ে জীবন রক্ষা করতে পারলেও অনেকেই নিহত হয়েছে রাশিয়ান সেনাদের আক্রমণে। তবে অনেকের ভাগ্যে কি ঘটেছে তা অজানা। রাশিয়ান আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, এক সপ্তাহ আগে শহরটি ঘেরাওয়ের সময় সেখানে 5000 ইউক্রেন সেনা অবরুদ্ধ অবস্থায় ছিল। এর আগে এক সপ্তাহ আগে রাশিয়া দখল করে আরেক গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক। সেখানে অবরুদ্ধ ছিল অনেক ইউক্রেন সেনা। তবে শহরটি রাশিয়া দখলে নেওয়ার আগে পালিয়ে যেতে সক্ষম হয় ইউক্রেন সেনারা। আজারবাইজান ও জর্জিয়া সীমান্তে বিধ্বস্ত হয়েছে তুরস্কের একটি সামরিক পরিবহন বিমান। বিমানে 8 ক্রু সহ মোট 20 জন সেনা ছিলেন। তাদের অধিকাংশ নিহত হয়েছেন। তবে তুরস্ক এখনও আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি। মঙ্গলবার পরিবহন বিমানটি আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে আজারবাইজান জর্জিয়ার সীমান্তে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিমানটি আকাশে থাকা অবস্থায় আগুন ধরে যায় এবং এর কিছুক্ষণ পর মাটিতে আছড়ে পড়ে। বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের তৈরি C-130 হারকিউলিস। C-130 একটি রাফ অ্যান্ড টাফ সামরিক পরিবহন হিসেবে সারা বিশ্বে পরিচিত। বিশ্বের অনেকে দেশের সেনাবাহিনীতে খুবই জনপ্রিয় এই সামরিক পরিবহন বিমান। এ বিমান ভাঙাচোরা বিমানবন্দর, বড় খোলা মাঠ, এমনকি সমুদ্র সৈকতেও অবতরণ করতে সক্ষম। এখন পর্যন্ত 70টি দেশের সেনাবাহিনী ব্যবহার করেছে এই বিমান। 1956 সালে সার্ভিসে যুক্ত হওয়ার পর 2015 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তৈরি করেছে C-130 সুপার হারকিউলিস। এর রয়েছে 40টি ভ্যারিয়েন্ট। বাংলাদেশের কাছেও আছে এই বিমান। গাজা ইসরায়েল এক মাসে 282 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল প্রতিদিনই গাজার কোথাও না কোথাও হামলা চালিয়েছে এবং এতে নিহত হয়েছে কমপক্ষে 242 জন ফিলিস্তিনি। আহত হয়েছে 6 শতাধিক। এ সময় ইসরায়েল ধ্বংস করেছে গাজায় 1,500-এর বেশি বাড়িঘর। গত 10 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আর্মি হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে গাজায়। বুধবার এই খবর প্রকাশ করেছে বিবিসি ও আল জাজিরা। প্রকাশিত খবরে বলা হয়েছে, ড্রোন, বিমান, আর্টিলারি সিস্টেমের সাহায্যে হামলার পাশাপাশি ইসরায়েল আর্মি ঠান্ডা মাথায় বন্দুকের সাহায্যে টার্গেট করে গুলি করছে ফিলিস্তিনিদের। বুলডোজার দিয়ে এখনও ধ্বংস করে চলছে ফিলিস্তিনিদের বাড়িঘর। মঙ্গলবারও গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে 3 জন ফিলিস্তিনি। 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 69,000। এদিকে পশ্চিম তীরে প্রায় প্রতিদিন ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীরা। মঙ্গলবার পশ্চিম তীরের নাবলুস এবং তুলকারেমে ইহুদি সেটেলাররা ব্যাপকভাবে অগ্নিসংযোগ করে ফিলিস্তিনিদের বসতি এলাকায়। এতে পুড়ে গেছে অনেকের বাড়িঘর, ক্ষেতখামার, যানবাহন এবং কারখানা। নিহত হয়েছে অনেকে। এমনকি টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে সেটেলারদের এই সন্ত্রাসের খবর ও ভিডিও প্রকাশ করলেও এসব খবর স্থান পায়নি পশ্চিমা তথাকথিত প্রভাবশালী অনেক গণমাধ্যমে। ইরানের সামরিক ক্ষমতা এবং কৌশলগত অবস্থান সাম্প্রতিক বছরগুলোতে পারস্য উপসাগর ও পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে দক্ষিণ ইরানি দ্বীপপুঞ্জগুলো, বৃহৎ তুন্নব, ক্ষুদ্র তুন্নব, বোমুসা ও সিরি এবং পারস্য উপসাগরের নৌঘাটিগুলোতে শীর্ষ পর্যায়ের সামরিক পরিদর্শন দেশের প্রতিরক্ষা নীতি এবং কৌশলগত ভাবনাকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে। মেজর জেনারেল গোলাম আলী আবদুল্লাহি, যিনি কাতাম আল আনুবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার, সম্প্রতি এই দ্বীপপুঞ্জগুলো পরিদর্শন করে ঘোষণা করেছেন যে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। তিনি বলেছেন, দ্বীপ ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং প্রতিটি প্রতিরক্ষামূলক ইউনিট যে কোনো হুমকির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জবাব দিতে সক্ষম। এটি শুধু শারীরিক প্রস্তুতি নয়, বরং ইরানের রাজনৈতিক বার্তাও বহন করছে যে তারা তার সীমান্ত, সামুদ্রিক রুট এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
এই ধরনের পরিদর্শন এবং সামরিক ঘোষণাগুলো ইরানের নিয়মিত ও ধারাবাহিক কৌশলের অংশ। এর আগে সেনাপ্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুল রাহিম মুসাভি এবং আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও পারস্য উপসাগরের দ্বীপগুলোতে নৌঘাঁটিতে পরিদর্শন করেছেন। তারা নিশ্চিত করেছেন যে আইআরজিসি নৌবাহিনী অত্যাধুনিকভাবে সজ্জিত এবং শত্রুর সম্ভাব্য আক্রমণের প্রতিকারে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পরিদর্শন এবং উক্তি শুধু সামরিক প্রমাণ নয়, বরং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতির নজরদারি ও নৌসীমা রক্ষার সংকেত হিসেবে কাজ করে। এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব বোঝার জন্য স্ট্রেইট অফ হরমুজের অবস্থান বোঝাটা জরুরি। পারস্য উপসাগরের মুখে অবস্থিত এই সংক্ষিপ্ত জলপথ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকপয়েন্টগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন প্রায় 17 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়, যা বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 1/4। শুধুমাত্র তেলই নয়, এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও এই পথ দিয়ে রপ্তানি হয়, বিশেষ করে কাতার থেকে। এই চেকপয়েন্টে কোনো ব্যাঘাত ঘটলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজার স্থিতিশীলতা হারায়, মূল্যস্ফীতি বৃদ্ধি পায় এবং শিল্প উৎপাদন ধ্বংসপ্রাপ্ত হতে পারে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে অব্যবস্থাপনা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালী বন্ধ হলে 1 সপ্তাহের মধ্যে তেলের মূল্য প্রায় 80% বৃদ্ধি পেতে পারে এবং গ্লোবাল শিল্প উৎপাদন কয়েক দিনের মধ্যেই ব্যাহত হতে পারে। ইরানের সাম্প্রতিক আগ্রাসন ও প্রতিরক্ষা ইতিহাসও এই অবস্থানের প্রেক্ষাপটকে শক্তিশালী করছে। 2025 সালের জুনে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের কিছু সামরিক ও পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যা 12 দিনের সংঘর্ষে রূপ নেয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি ও সামরিক কর্মকর্তা সহ হাজারেরও বেশি মানুষ নিহত হয়। যুক্তরাষ্ট্র 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করে। জবাবে ইরান আল উদেইদ ঘাঁটি এবং দখলকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা যুদ্ধের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। যুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের থার্ড সিস্টেমের ব্যবহারও গুরুত্বপূর্ণ ছিল। 100 থেকে 150টি থার্ড ইন্টারসেপ্টর খরচ হয়, যা তাদের মজুদের উল্লেখযোগ্য অংশ। এটি স্পষ্ট করে যে উচ্চ মূল্যের প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করলেও ইরানের সস্তা এবং বহুল ব্যবহারযোগ্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় তার সীমিত প্রভাব ফেলে। এই যুদ্ধ ইরানের সামরিক উৎপাদন এবং প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করেছে। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো অক্ষত রয়েছে, ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে বেড়েছে এবং ড্রোন প্রযুক্তিতে বিশেষ অগ্রগতি হয়েছে। সাধারণ নাগরিকদের মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রতি আগ্রহ দেখা গেছে। আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের এক কর্মকর্তা বলেছেন, জনগণ সেনাদের কাছে বলছে তাদের অর্থ ব্যবহার করে হলেও ক্ষেপণাস্ত্র তৈরি করতে। এটি ইঙ্গিত দেয় যে যুদ্ধের অভিজ্ঞতা শুধু সামরিক কৌশলে উন্নত করেনি, বরং জাতীয় আত্মবিশ্বাস ও জনগণের মধ্যে প্রতিরক্ষা চেতনা বাড়িয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র নীতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে জটিল কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র রেঞ্জ সীমিত করতে চাপ দিচ্ছে, কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো দেশ তাদের প্রতিরক্ষা সক্ষমতা বা ক্ষেপণাস্ত্রের রেঞ্জ নির্ধারণ করতে পারবে না। নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, পশ্চিমারা পারমাণবিক কর্মসূচিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তেহরান দৃঢ় অবস্থান নিয়েছে যে তারা পারমাণবিক কর্মসূচি ছাড়বে না এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে প্রতিরক্ষার শক্তি বাড়াবে। ইরান আরও বলছে, তারা এখন ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌযান উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং রপ্তানির সক্ষমতা অর্জন করেছে। আইআরজিসি নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংসিরি বলেছেন, একসময় ইরানকে অস্ত্রের ন্যূনতম সরবরাহ দেওয়া হতো না। আজ তারা নিজেরাই উচ্চমানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে। ইরানের শাহেদ ড্রোন আন্তর্জাতিকভাবে আলোড়ন তুলেছে। এটি সস্তা, দূরপাল্লার এবং অত্যন্ত নির্ভুল। পশ্চিমা দেশগুলো এখন শাহেদের অনুকরণে নতুন ড্রোন তৈরি করছে। যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য সবাই কম খরচের উচ্চ দূরত্বে আঘাত করতে সক্ষম ড্রোনে বিনিয়োগ বাড়াচ্ছে। এই ড্রোনগুলো ব্যবহারে উচ্চ মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন থার্ড এর কার্যকারিতা সীমিত হচ্ছে।
সামগ্রিকভাবে ইরানের দক্ষিণ দ্বীপপুঞ্জ পরিদর্শন, হরমুজ প্রণালীতে প্রভাব বিস্তার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন এবং পারমাণবিক কর্মসূচির অটল প্রতিশ্রুতি সব মিলিয়ে ইঙ্গিত দেয় যে ইরান তার সামরিক শক্তি, কৌশলগত অবস্থান এবং আঞ্চলিক প্রভাবকে একত্রিত করে স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তবে এই ধরনের কৌশল কেবল সামরিক নয়, রাজনৈতিক ও কূটনীতিকও। আঞ্চলিক রাষ্ট্র এবং বিশ্ব শক্তিগুলো বুঝতে পারছে যে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা কেবল সামরিক শক্তি দিয়ে নয়, বরং কূটনৈতিক সমঝোতা, প্রযুক্তিগত প্রতিরক্ষা এবং স্থিতিশীল কৌশল দ্বারা নিশ্চিত করা যায়। এই পরিস্থিতি ভবিষ্যতে যুদ্ধ, শক্তির বিতরণ এবং আঞ্চলিক রাজনৈতিক সমীকরণের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। ইরানের দ্বীপ পরিদর্শন থেকে ক্ষেপণাস্ত্র রপ্তানি পর্যন্ত সব কিছুই দেখাচ্ছে যে দেশটি নতুন কোনো সংঘাত বা আঞ্চলিক চাপের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক শক্তিগুলো বুঝতে শুরু করেছে যে এই অঞ্চল আবারও বৈশ্বিক স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সামরিক প্রস্তুতি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সব মিলিয়ে ইরান তার আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে, আন্তর্জাতিক বাজারে শক্তি ও দাম নিয়ন্ত্রণের ক্ষমতা প্রদর্শন করছে এবং জনগণের মধ্যে প্রতিরক্ষা ও জাতীয় চেতনা জাগিয়ে তুলছে। অতএব ইরানের সামরিক কৌশল ও প্রস্তুতি শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি একটি জটিল কৌশল যেখানে প্রতিরক্ষা, কূটনীতি, অর্থনীতি ও জাতীয় স্বার্থ একসাথে কাজ করছে। আন্তর্জাতিক শক্তিগুলো কৌশলগতভাবে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতি, তেল বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য স্পষ্ট: দেশের স্বার্থ, সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখা, যাতে ভবিষ্যতের যে কোনো সংঘাত বা আন্তর্জাতিক চাপের মুখোমুখি হয়ে তারা প্রতিরক্ষামূলক ও সক্রিয়ভাবে প্রতিরোধ করতে পারে। সংক্ষেপে, ইরান দক্ষিণ দ্বীপপুঞ্জে পরিদর্শন থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র উৎপাদন, ড্রোন প্রযুক্তি, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং পারমাণবিক সক্ষমতা সব মিলিয়ে এক অনন্য সামরিক কৌশলগত প্রভাব তৈরি করেছে। এটি আঞ্চলিক রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতায় সরাসরি প্রভাব ফেলছে। ইরানের বার্তা স্পষ্ট: দেশটি তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে, আঞ্চলিক প্রভাব বজায় রাখতে এবং আন্তর্জাতিক চাপের বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এমনকি সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবও তারা ব্যবহার করছে, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক স্বার্থের মধ্যে ভারসাম্য তৈরি হয়। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির জাদুকরী হাত, বিদেশি অস্ত্রকে নিজের করে নেওয়ার অসাধারণ ক্ষমতা। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং, মার্কিন ড্রোন হোক বা ন্যাটোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ইরানের বিজ্ঞানীরা সেগুলোকে হুবহু কপি করে ফেলেন যেন জাদুর ছোঁয়ায়। এই দক্ষতা শুধু ইরানের সামরিক শক্তিকে বাড়িয়েই দেয়নি, বরং বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিভাবে ইরান এই অসাধ্য সাধন করছে? রাশিয়ার সহায়তায় ইরানের প্রযুক্তি বিপ্লব। CNN একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটক মার্কিন ও ন্যাটো অস্ত্র ইরানে পাঠাচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর জন্য। মার্কিন জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে স্টিঙ্গার অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম সবই ইরানের গবেষণাগারে পৌঁছেছে। ইরানি বিজ্ঞানীরা সেগুলোকে বিশ্লেষণ করে হুবহু কপি তৈরি করেছে। এই প্রক্রিয়ায় ইরান শুধু বিদেশি প্রযুক্তি শিখছে না, বরং নিজস্ব অস্ত্রশস্ত্রের ভাণ্ডারও সমৃদ্ধ করছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাফল্যের গল্প। ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একের পর এক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র কপি করা। মার্কিন ড্রোন কপি। 2011 সালে ইরান একটি মার্কিন ড্রোন জব্দ করে, যার নাম ছিল RQ-170 সেন্টিনেল। এই ড্রোনটি তৈরি করেছিল বিখ্যাত মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। ইরানি বিজ্ঞানীরা এই ড্রোনটি রিভার্স ইঞ্জিনিয়ার করে তৈরি করে শাহিদ 171 ড্রোন। 2018 সালে ইসরায়েল এই ড্রোনগুলোর মধ্যে একটি আটকায় এবং নিশ্চিত করে যে এটি সেন্টিনেলের হুবহু কপি। তুফান এন্টি ট্যাঙ্ক মিসাইল। ইরানের তুফান এন্টি ট্যাঙ্ক মিসাইল মার্কিন BGM-71 TOW মিসাইল থেকে রিভার্স ইঞ্জিনিয়ার করা। এই মিসাইলটি ইরানের সামরিক শক্তির একটি বড় অস্ত্রে পরিণত হয়েছে। নিজস্ব প্রযুক্তির বিকাশ। ইরান শুধু বিদেশি প্রযুক্তি কপি করেই থেমে থাকেনি, বরং নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনেও সাফল্য দেখিয়েছে। শাহেদ সিরিজ ড্রোন। ইরানের শাহেদ সিরিজ ড্রোন বিশ্বব্যাপী আলোচিত। এই ড্রোনগুলো সাফল্য দেখে চীন ও তুরস্ক একই ধরনের ড্রোন তৈরি করেছে। চীনের সানফ্লাওয়ার 200 এবং তুরস্কের আজাব ড্রোনের সাথে ইরানের শাহেদ ড্রোনের আকর্ষণীয় মিল রয়েছে।
358 মিসাইল। ইরানের তৈরি 358 মিসাইল একটি অত্যাধুনিক অস্ত্র যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভাবিয়ে তুলেছে। ল্যান্ডসেটের মতো নতুন ড্রোন। জানা গেছে ইরান রাশিয়া ল্যান্ডসেট ড্রোনের মতো একটি নতুন ড্রোন তৈরি করেছে। ফোর্বস এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ল্যান্ডসেটের নকশা ও কার্যকারিতা বিশ্লেষণ করে একই ধরনের ড্রোন তৈরি করেছে। ইরানের রিভার্স ইঞ্জিনিয়ারিং দক্ষতা শুধু প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এটি একটি দেশের অদম্য ইচ্ছা শক্তির প্রতীক। বিশ্বের শক্তিশালী দেশগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা, ইরান শুধু অনুকরণ করে না, সৃষ্টিও করে। হুথিদের অবিশ্বাস্য শক্তি। MQ-9 রিপার ধ্বংসের চাঞ্চল্যকর রহস্য। হুথিদের ধ্বংসযজ্ঞ, মার্কিন ড্রোনের বিপর্যয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব, MQ-9 রিপার ড্রোন একের পর এক মাটিতে পড়ে যাচ্ছে। কিভাবে হুথিরা মার্কিন সামরিক প্রযুক্তিকে নাস্তানাবুদ করছে, আজ জানবেন সেই অবিশ্বাস্য কাহিনী। একটা যুদ্ধের পটভূমি বদলে যাচ্ছে। 28শে ডিসেম্বর 2024 ইয়েমেনের আকাশে গর্জে উঠল এক শক্তিশালী বিস্ফোরণ। হুথিদের ছোঁড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ধ্বংস করল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক মনুষ্যবিহীন যুদ্ধ বিমান MQ-9 রিপার। আর এটা মাত্র শুরু। 4 দিনের মধ্যে হুথিরা দ্বিতীয় রিপারকেও মাটিতে নামিয়ে আনলো। এটি কি কেবল দুর্ঘটনা, নাকি একটি সুপরিকল্পিত যুদ্ধ কৌশল? অপ্রতিরোধ্য হুথিরা। যখন বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গোপন গোয়েন্দা মিশনে ব্যস্ত, তখন হুথিরা তাদের ড্রোন শিকারের ক্ষমতা বারবার প্রমাণ করছে। নভেম্বর 2023 থেকে 14টি MQ-9 রিপার তারা ধ্বংস করেছে। অবিশ্বাস্য দক্ষতা, নিখুঁত পরিকল্পনা। এটাই কি নতুন সামরিক সুপার পাওয়ারের উত্থান? প্রতিটি রিপারের মূল্য প্রায় $30 মিলিয়ন এবং হুথিদের দাবি অনুযায়ী তারা গত 15 মাসে প্রতি মাসে কমপক্ষে একটি MQ-9 রিপার ভূপাতিত করেছে। হুথিদের কাছে যে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে, তার বেশিরভাগই ইয়েমেনের যুদ্ধের আগের সেনাবাহিনীর মজুদ থেকে পাওয়া রাশিয়ান তৈরি ক্ষেপণাস্ত্র। এর মধ্যে রয়েছে SA-6 ফাস্টার এবং থাকিব ক্ষেপণাস্ত্র। এছাড়া হুথিরা দাবি করে যে তারা নিজস্ব ক্ষেপণাস্ত্র ডিজাইন তৈরি করছে, তবে এসব নকশা আসলে ইরানি অস্ত্রের অনুকরণ বা ইরানের প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। উদাহরণ হিসেবে সাইদ 2C ক্ষেপণাস্ত্র, সাকের সিরিজ যা ইরানের 358 ক্ষেপণাস্ত্রের সংস্করণ, এবং বার্ক ক্ষেপণাস্ত্র যা ইরানের টায়ার সিরিজের উপর ভিত্তি করে তৈরি। হুথিরা মার্কিন ড্রোন প্রতিরক্ষায় দুর্বলতা খুঁজে বের করতে এবং আকাশে মার্কিন আধিপত্যকে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে। এটি এমন একটি ফাঁক যা অন্য মার্কিন প্রতিপক্ষরাও কাজে লাগানোর চেষ্টা করতে পারে। মার্কিন প্রযুক্তি এখন হুথিদের হাতে। বিশেষজ্ঞরা বলছেন ধ্বংস হওয়া MQ-9 রিপোর্ট থেকে গোপন সামরিক তথ্য হুথিদের হাতে চলে যেতে পারে। চীন, রাশিয়া, ইরান সবাই আগ্রহী এই প্রযুক্তি নিয়ে। তাহলে কি আমেরিকার শক্তি হুথিদের মাধ্যমে তাদের শত্রুদের হাতে যাচ্ছে? মার্কিন সাম্রাজ্যের জন্য অশনি সংকেত। বিশ্বের অন্যতম আধুনিক ও ধ্বংসাত্মক ড্রোন MQ-9 রিপার যদি হুথিদের মতো বিদ্রোহীদের কাছে এতটাই দুর্বল হয়, তাহলে মার্কিন সামরিক শক্তির ভবিষ্যৎ কি? মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এখনই যদি রিপারের প্রতিরক্ষা ব্যবস্থা না বাড়ানো হয়, তাহলে ভবিষ্যতে মার্কিন সামরিক ক্ষমতা আরও বড় ধাক্কা খাবে। প্রতিশোধ না পরাজয়? হুথিরা কি শুধু MQ-9 রিপার ধ্বংস করেই থেমে থাকবে, নাকি তারা আরো বড় কিছু পরিকল্পনা করছে? 19 ফেব্রুয়ারি তারা একটি মার্কিন F-16 যুদ্ধ বিমান এবং MQ-9 রিপার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। যদিও হামলা সফল হয়নি, কিন্তু এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন বিপদের ইঙ্গিত নয়? রাফাল বনাম জেট-NC, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জেট-NC। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশ যুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জেট-NC হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল।
এখন আবার আলোচনা এসেছে জেট-10C যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জেট-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জেট-10C আসলে জেট-10C বি মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জেট-10C দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধ বিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জেট-10C হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়। রাফাল চলে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জেট-10C হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। যুদ্ধক্ষেত্রে একবার ইঞ্জিনের সমস্যা হলে পাইলটের জীবন বাজি। ওজন আর বহন ক্ষমতার দিক থেকেও রাফাল এগিয়ে। এর সর্বোচ্চ টেক অফ ওজন 24.5 টন, যেখানে জেট-10Cর সীমা প্রায় 19 টন। এর মানে রাফাল নিতে পারে বেশি জ্বালানি, উঠতে পারে অনেক দূরে, আর বহন করতে পারে আরো ভারী অস্ত্র ভান্ডার। দূরপাল্লার যুদ্ধে কে এগিয়ে? রাফালকে ধরা হয় লং রেঞ্জ যোদ্ধা, যে শত্রুকে অনেক দূর থেকেই ধ্বংস করতে পারে, আর জেট-10C কার্যকর মিড রেঞ্জ লড়াই। তবে জেট-10Cর হাতে আছে ভয়ঙ্কর অস্ত্র, PL-15 মিসাইল, যা চোখে দেখা যায় না এমন লক্ষ্যেও আঘাত হানতে পারে। এই মিসাইল নিজেই রাডার চালিয়ে লক্ষ্য খুঁজে নেয়, তাই রাফালের মতো প্রতিপক্ষকেও ভোগাতে পারে অনেক দূর থেকে। তবে ফরাসি রাফালকে আলাদা করেছে এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্পেকট্রা। এটি শুধু শত্রু রাডার এড়াতেই নয়, বরং তাদের যোগাযোগও জ্যাম করে দিতে পারে। বিশ্লেষকরা বলেন, রাফালের স্পেকট্রা সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধ প্রযুক্তি। রাফালে রয়েছে 14টি হার্ড পয়েন্ট, যেখানে ট্যাঙ্ক, মিসাইল, ক্রুজ অস্ত্র সব একসাথে বহনযোগ্য। জেট-10C যদিও প্রযুক্তিতে এগিয়ে আসছে, তবুও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতায় পিছিয়ে। রাফাল ইতোমধ্যে লিবিয়া, সিরিয়া ও আফ্রিকার যুদ্ধক্ষেত্রে পরিচিত। জেট-10C এখনো তুলনামূলক নতুন মুখ। আর দাম, এখানেই জেট-10Cর জয়। একটি রাফালের দাম যেখানে $80 থেকে $125 মিলিয়ন, সেখানে জেট-10C পাওয়া যায় $40 থেকে $60 মিলিয়ন। তাই যারা পশ্চিমা যুদ্ধ বিমান কিনতে পারেন না বা চান না, তাদের জন্য চীনা ফাইটার এখন এক প্রিয় বিকল্প। বিশ্লেষকদের ভাষায়, পরিষ্কার আকাশে, দক্ষ কৌশলে রাফাল অজেয়, কিন্তু PL-15 হাতে জেট-10Cও কম ভয়ঙ্কর নয়। শেষ পর্যন্ত রাফাল যেখানে রাজকীয় পরিপূর্ণতা, জেট-10C সেখানে দ্রুত উত্থানের প্রতীক। একদিকে ফরাসি নিখুঁত প্রকৌশল, অন্যদিকে চীনা সাহসী উদ্ভাবন। প্রশ্নটা তাই এখনো খোলা, যখন তারা মুখোমুখি হবে, আকাশে গর্জন তুলবে কে? রাফালের গর্ব নাকি জেট-10Cর গতি? একই আকাশে দুই যোদ্ধা, একটি ইউরোপের অহংকার, অন্যটি এশিয়ার উচ্চাকাঙ্ক্ষা। বিজয়ী হোক যেই হোক, আকাশে তখন শুধু শোনা যাবে একটাই শব্দ, গর্জন। গত জুনে মধ্যপ্রাচ্যের আকাশ কেঁপে উঠেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে। ইরানের গোপন পরমাণু কেন্দ্রগুলোতে বৃষ্টি নামানো হয়েছিল বাংকার বাস্টার বোমার আঘাতে। ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে মাটির নিচে লুকোনো স্থাপনাগুলোতে আঘাত হানে সেই আক্রমণ। ওয়াশিংটন ও তেল আবিব তখন ঘোষণা দিয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি চিরতরে শেষ। প্রেসিডেন্ট ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ইরান আর কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে তেহরান। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত শেষ করে আবারও গোপনে কাজ শুরু করেছে ইরানের পারমাণবিক প্রকৌশলীরা। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সূত্র বলছে, আক্রমণের পরও ইরানের হাতে এখনও পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। ফলে ট্রাম্পের ঘোষণার বিপরীতে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দাবি করছে, ইরান তাদের ইউরেনিয়ামের বড় অংশ গোপনে সরিয়ে নিয়েছে তেহরান থেকে দূরে এক গোপন স্থাপনায়। সেখানে এখন দিনরাত 24 ঘন্টা ধরে চলছে ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। তাদের ধারণা, ইরান এখন নতুন এক সমৃদ্ধকরণ কেন্দ্রে পরমাণু কর্মসূচি চালাচ্ছে, যেখানে আন্তর্জাতিক পরিদর্শক দল ঢুকতে পারছে না। দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বড় ক্ষতি হলেও তা মোট পরমাণু সক্ষমতার তুলনায় খুবই সামান্য।
ফলস্বরূপ ইরান এখনো অস্ত্র তৈরির পথে অগ্রসর হচ্ছে। পত্রিকাটির বিশ্লেষণে দেখা যায়, আঞ্চলিক উত্তেজনা যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। 2015 সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে গত মাসে। চুক্তি অনুযায়ী ইরানকে সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু মেয়াদ শেষে তেহরানের উপর যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ইরান আমেরিকা আলোচনার দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ইরানের হাতে এখন এমন পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে অন্তত 11টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। তবে ইরান বলছে, ইসরায়েল আমেরিকার বোমা বর্ষণে তাদের মজুদ ধ্বংস হয়ে গেছে। তবে ইসরায়েল করছে পাল্টা দাবি, ইরান সবকিছুই গোপনে সরিয়ে নিয়েছে তাদের নতুন কারখানায়। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যুদ্ধের পরও ইরানের হাতে অন্তত 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত রয়েছে এবং এর বিশুদ্ধতার মাত্রা 60%, যা পরমাণু অস্ত্র তৈরির মাত্রার কাছাকাছি। তার ভাষায়, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন আর কল্পনা নয়, বরং বাস্তব। বিশ্লেষকরা সতর্ক করছেন, এবার যদি যুদ্ধ বাধে তবে সেটি হবে ভয়াবহ। গত জুনের যুদ্ধে যেখানে 500 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, এবার তাদের লক্ষ্য একসাথে 2000 ক্ষেপণাস্ত্র হামলার। ইরানের সামরিক কমান্ডারদের লক্ষ্য এখন একটাই, ইসরায়েলকে এক আঘাতেই নত করবে তারা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালকের মতে, এটি আর কূটনৈতিক সংঘাত নয়, এটি আসন্ন সংঘর্ষের পূর্ব লক্ষণ। আঞ্চলিক বিশ্লেষকদের ভাষায়, মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে ইসরায়েল ও ইরানের মধ্যে ফের যুদ্ধ এখন কেবল সময়ের অপেক্ষা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।